তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নির্মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংক্রান্ত 5টি সংস্কার কমিশনের 166টি প্রস্তাব সম্পর্কে এ পর্যন্ত 21টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। গতকাল মতামত দিয়েছে বিএনপি, এনসিপি এবং সিপিবি। সবশেষ আজ মতামত দিয়েছে নেজামে ইসলামী পার্টি। এখনও মতামত দেয়নি 16টি রাজনৈতিক দল। যেসব সংস্কার প্রস্তাবে সবাই একমত হবেন সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রশ্ন হচ্ছে, দেশের বর্তমান বাস্তবতায় সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সবচেয়ে ভালো উপায় কোনটা? সংসদ, গণপরিষদ নাকি গণভোট? আমাদের আজকের আলোচনার বিষয়, সংস্কার বাস্তবায়নের সেরা উপায় কোনটা? এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। পাপিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন। জাবিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান একযোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আলোচনা শুরু করার আগে বিএনপি, এনসিপির সংস্কার প্রস্তাব সম্পর্কিত মতামত নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। সংস্কারে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয় 20 মার্চ থেকে। মতামত দেবে 38টি রাজনৈতিক দল। এখন পর্যন্ত দিয়েছে 20টি রাজনৈতিক দল, আর সংলাপ করেছে মাত্র 4টি রাজনৈতিক দল। বিএনপি, এনসিপি সহ প্রধান দলগুলো সংলাপ করবে ঈদের পর। মোটা দাগে রাজনৈতিক দলগুলো পুরনো এবং প্রচলিত রাজনৈতিক ধারাতেই হাঁটছে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি বাদে আর কেউই চায় না যে সংবিধান নতুন করে লেখা হোক, তবে সংবিধানে পরিবর্তন আনা কিংবা সংশোধন করা অতীব প্রয়োজন বলে মনে করে সব রাজনৈতিক দলই। অনেক ক্ষেত্রেই যে বিরোধিতা তার বেশিরভাগই বিএনপি ও এনসিপির মধ্যে। বিএনপি চায় সংসদ নির্বাচন, কিন্তু এনসিপি চায় গণপরিষদ। তবে দুই দলই একমত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশে। বিএনপি দুর্নীতি দমন কমিশনের 20টি সুপারিশে 11টিতে একমত, আংশিক একমত 7টিতে, আর জনপ্রশাসনের 26টির মধ্যে 13টিতে একমত, আর বাকি 13টির আংশিকে একমত। বিএনপি মনে করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা জাতীয় পরিচয়পত্র সেবা ইসির হাতে থাকা উচিত বলেও মনে করে দলটি। নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার জন্য সংসদীয় কমিটির হাতে ক্ষমতা দেওয়ার যে প্রস্তাব করা হয়েছে, বিএনপি সেটির সঙ্গেও একমত নয়। এই ক্ষেত্রে তাদের মত হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, তারাই দায়বদ্ধ করতে পারে। আর এনসিপির দেয়া মতামতে দেখা যায় সংবিধান নতুন করেই লিখতে হবে, কারণ 72-এর সংবিধান আওয়ামী লীগের, মুক্তিযুদ্ধের নয়। সেই লক্ষ্যেই গণপরিষদ নির্বাচন চায় দলটি। দলটির মতে রাষ্ট্রভাষা বাংলা দাপ্তরিক ভাষা হওয়া উচিত। বাংলাদেশের নাগরিক বাংলাদেশী হিসেবে পরিচিত হবে, তবে সাংবিধানিক স্বীকৃতি থাকবে বিভিন্ন জাতিসত্তার। মৌলিক অধিকারের মধ্যে প্রাণ প্রকৃতির সুরক্ষা থাকা উচিত। দলের প্রার্থী মনোনয়নে 10% তরুণ তরুণীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা একমত। এই ক্ষেত্রে তরুণ তরুণীর সর্বোচ্চ বয়সসীমা 35 বছর ধরা যেতে পারে। সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার বয়স ন্যূনতম 23 বছর হওয়া উচিত। ডেপুটি স্পিকার একজন হওয়া উচিত, তা বিরোধী দল থেকে। কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, সিপিবি তাদের মতামত তুলে ধরেছে। দলটি স্পষ্ট করে বলছে ঠিক মার্ক দিয়ে সংস্কার সম্ভব নয়, এজন্য উপযুক্ত পদ্ধতি হচ্ছে আলাপ আলোচনা করা। দলটির অগ্রাধিকার নির্বাচন সংক্রান্ত সংস্কার, অর্থাৎ দলটির তাগাদা দ্রুত নির্বাচনের। একই সঙ্গে গণপরিষদ এখন অপ্রয়োজনীয় বলে মনে করে দলটি। খেলাফত মজলিসের মতামত হলো গণপরিষদ নির্বাচন দরকার নেই, সংবিধানে বহুত্ববাদ অপ্রয়োজনীয় এবং ইসলামের স্পষ্ট বিরোধী কোনো আইন করা যাবে না, বিষয়টি সংবিধানে রাখতে হবে বলে মতামত তুলে ধরেন তারা। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আমাদের যেটি আলোচ্য বিষয়, যেটি মূল প্রশ্ন, সেটি দিয়ে আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সবচেয়ে ভালো উপায় কোনটা? সংসদ, গণপরিষদ নাকি গণভোট? এক কথায় সংসদ। কেন? এই কারণে যে আপনি এখানে দুটো জিনিস নিয়ে, গণভোটের যে বিষয়টা, এটা সংবিধানে কিন্তু রহিত করা আছে, এটা চালু নাই। এবং এই আওয়ামী লীগ সরকার 15 বছরের শাসনামলে ওইটা তারা তাদের অবৈধ শাসনকে পাকাপোক্ত করার জন্য
রোহিত করে রেখেছে। এখন আপনি অর্ডিন্যান্স জারি করে করতেই পারেন, এখন অর্ডিন্যান্স সংস্কারের মাধ্যমে সেটা পুনরুজ্জীবিত করা যায়, অর্ডিন্যান্স আপনি করতেই পারেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যখনই আপনি অর্ডিন্যান্সগুলো করতে থাকবেন তখন পরবর্তী এই কারা নির্বাচিত হচ্ছে, পার্লামেন্টে কারা সংখ্যাগরিষ্ঠ আসছে, কারণ ওগুলো তো বৈধতা দেওয়ার প্রয়োজন আছে, আর না হলে তো ধরেন এগুলো অফেন্সের ভিতর পড়ে যাবে। তো এই যে বিষয়গুলো, যে একটার সাথে একটা যে লেজ বাঁধানো যে জটিলতা, আর এইখানে যেটা আপনি বললেন যে সংসদ না গণপরিষদ, গণপরিষদ আপনি আগে কেন করতে চান? এই নতুন ছাত্র সংগঠনের নিবন্ধনের যে ক্রাইটেরিয়া, যে শর্ত, নিবন্ধনের যে সমস্ত বিষয়বস্তু আছে, এতে কিন্তু সময় দিতে চাচ্ছে সরকার। ওনারা কিন্তু একসাথে বলছেন, আগে না। আগে না, একসাথেও কিভাবে আসবে? এটা তো আমার দল একবারে স্পেসিফিকভাবে পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু বলেছে যে আগে সংসদটা হোক, সংসদ হয়ে যাওয়ার পরে তখন বিচার বিশ্লেষণ করে যেটা আসবে সেটা। এখন ঐক্যমতে পৌঁছানোর ব্যাপার। এখন গণপরিষদ হবে কি হবে না, থাকবে কি থাকবে না, শুধু সংসদ থাকবে না গণপরিষদ সংসদ মিলে থাকবে, এই ক্ষেত্রে ঐক্যমত কিন্তু হতে হবে আগে বৃহৎ রাজনৈতিক সংগঠনগুলোর সাথে, বিশেষ করে যারা নির্বাচনী মাঠে থাকে, নির্বাচন করে, এদের সাথে যদি ঐক্যমতে পৌঁছানো না যায়, তাহলে এই বিতর্কেই যদি আপনি 2 বছর পার করে দেন, তাহলে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে কখন পৌঁছাবেন? এক। দ্বিতীয়ত, যে এখানে 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান নয়, এটা আওয়ামী লীগের সংবিধান। তারা ডেপুটি স্পিকারও তো আমাদেরকে প্রপোজাল দিয়েছিল আওয়ামী লীগ, যে বিরোধী দলকে দেওয়া হবে, আপনাদেরকে দেওয়া হবে ডেপুটি স্পিকার, আপনারা এটা অ্যাকসেপ্ট করেন। তা আমরা কি অ্যাকসেপ্ট করছি? করিনি। এখন হয় কি, রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, কিছু কিছু বিষয়ে ঐক্যমত আসতে হবে এবং ঐক্যমতে পৌঁছাতেই হবে, কিন্তু নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন, এটা নিয়ে যদি আমরা বেশি তৎপর হয়ে থাকি এবং বেসিক জিনিসগুলোকে বেশি বিরোধ করি, তাহলে দেখা যাবে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালাম, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পর যেগুলো আমাদের বাস্তবায়ন করা দরকার জনগণের প্রত্যাশিতভাবে, সেখানে কিন্তু কালক্ষেপণ হয়ে যাবে। আর কালক্ষেপণ যখনই হবে, তখনই আপনার জনপ্রিয়তা, আপনার বৈধতা, আপনার প্রশ্ন তুলবে কোনটা আপনার এখতিয়ার আছে, কোনটা এখতিয়ার বহির্ভূত, কোনটা না করলেও চলে, কোনটা দিয়ে বেশি আপনি কালক্ষেপণ করছেন, আসল জিনিসটা এড়ায় যে কিছু অপ্রাসঙ্গিক বিষয়গুলো সামনে নিয়ে চলে আসতেছেন, এসে অহেতুক একটা জটিলতা এবং বিরোধের সৃষ্টি করছেন। এই বিষয়গুলো কিন্তু তখন পার্সন টু পার্সন, মানে অল ওভার বাংলাদেশের 18 কোটি মানুষেরই চিন্তা চেতনা এবং বহিঃপ্রকাশের একটা বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। এখানে 15টি বছর আন্দোলন হয়েছে স্বৈরশাসনের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য। এখন অদূর ভবিষ্যতে স্বৈর শাসক কেউ যাতে হতে না পারে, এইটা প্রতিরোধের পন্থাগুলি কি 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 পদ্ধতিতে তারা স্বৈরশাসন হলো? নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ, ইওনো, ডিসি, ওসি এবং আপনার এসপি সাহেব নির্বাচন পরিচালনা এবং সব কিছুর সাথে তারাই কিন্তু জড়িত, তারাই তাদের মন মতো নির্বাচন তারা করে। তাহলে এখন প্রজাতন্ত্রের কর্মকর্তারা এই যে রাজনীতির যে যখন ক্ষমতা থাকছে লেজুর ভিত্তিক হয়ে আজ্ঞাবহ হয়ে কাজ করছে, এইটা তো প্রথম সংস্কারে আসতে হবে। আপনি যদি গণপরিষদ সংসদ দিয়ে বিতর্ক করেন, তাহলে সংসদ নির্বাচন এবং যারা নির্বাচিত হবে তারা যাতে অধিকতর স্বৈরাচারী হইতে না পারে, এই পথটা রুখতে গেলে আপনার প্রথম কি দরকার? আপনি নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে। এবং বিশ্বের অনেক দেশ, আমি ভারতের অনেক কিছু গ্রহণ করি না, কিন্তু তাদের নির্বাচন কমিশনটার প্রতি আমার শ্রদ্ধা আছে, যে তারা যে যতই বিতর্ক করুক, বাক্স নিয়ে কেউ কিন্তু সন্দেহ পোষণ করে না। এবং 1 মাস 2 মাস যাবৎ বাক্স কিন্তু বাক্সের জায়গায় আছে, ওইটা পাহারা দেওয়ার লোক থাকে না, পাহারা দেওয়ার লোকের প্রয়োজন হয় না, লোক থাকে না বলে না, বিশ্বাসটা আছে ওই জায়গায়। তো বাংলাদেশের নির্বাচন কমিশন ওই বিশ্বস্ত জায়গায় নিয়ে আসার জন্য সবার আগে কিন্তু এই আলাদা সচিবালয় এবং এদের লোকবল দিয়ে কাজ করার যে ব্যাপারটা, সক্ষমতা অর্জন করানোর একটা প্রক্রিয়ার ভিতর আনা উচিত ছিল। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং তার সংস্কারের জন্য তো প্রস্তাব সবাই দিচ্ছে, আপনার মতামত দিচ্ছেন, কিন্তু নির্বাচনটা সঠিক হয় কি সংবিধানকে আমূল পরিবর্তনের বিকল্প কিনা? দেখেন, সংবিধান তো জনগণের প্রয়োজনে পরিবর্তন হয়, এটা অপরিবর্তিত কিছু তো না, এটা কোরআন শরীফ না যে পরিবর্তন করা যাবে না। যুগের প্রয়োজনে পরিবর্তন, তারপরে বর্জন, সব কিছুই হবেও তাই অদূর ভবিষ্যতে, সেটা মানুষের সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রয়োজনে সব কিছুতে। কিন্তু নির্বাচনের কারণে হয়েছে কি, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ার কারণে বাংলাদেশে অনেক কিছু জটিলতা সৃষ্টি হয়েছে এই 15 বছরে। তার মানে সঠিক নির্বাচন হলে বাকি সব ঠিক হয়ে যাবে? আপনার কথা বলার স্বাধীনতা আপনি পাবেন, কোনটা ভালো কোনটা মন্দ বলতে তো পারবেন। প্রতিবাদের ভাষা তো আর বন্ধুকে নল দিয়ে নির্ধারিত হবে না।
আপনার লেখনী যখন লিখবেন তখন তো আপনাকে অপহৃত হতে হবে না, আপনার আয়নাঘর তো তৈরি হবে না। ইলিয়াস আলীর আজ পর্যন্ত জীবিত না মৃত এই 18 কোটি মানুষের কাছে যে জিজ্ঞাস্য, এই জিজ্ঞাস্য তো তখন আর থাকবে না। আর এই যে টিয়ার গ্যাস থেকে বুলেট থেকে এই যে অবৈধ নির্বাচনের যে আয়োজন, হাজার হাজার কোটি টাকা মানুষের ট্যাক্সের পয়সায় যে ব্যয় করলো 15টি বছর, এইরকম তো পরিস্থিতির উদ্ভব বাংলাদেশে হবে না। সেটি তো ভুয়া নির্বাচনের মাধ্যমে 15 বছর গেছে। আপনি সঠিক নির্বাচনের মাধ্যমে 5 বছরের জন্য নির্বাচিত হয়েও আপনি স্বৈরতান্ত্রিক আচরণ করার সুযোগ থাকে না। আমি করতে পারি, এই জন্য আমি বলছি যে স্বৈরতন্ত্রের 15 বছরের অভিজ্ঞতার আলোকে এমন বিধি ব্যবস্থা করতে হবে যেই ক্ষমতায় যাক অন্ততপক্ষে স্বৈরাচারী মানসিকতা, তার কার্যকলাপ, আচরণ কোনো কিছু যাতে প্রতিফলন ঘটতে না পারে, করার চেষ্টা করতে না পারে, এই সংস্কারগুলোই সবার আগে কিন্তু প্রয়োজন। আমি সেটা ব্যক্তিগতভাবে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি এটা উপলব্ধি করি, সবার আগে এটা প্রয়োজন। আপনি যদি এখন গণপরিষদ আর সংসদ এই নিয়ে তর্কে যান, যেটাই হোক, সেই তর্কের জায়গায় বলি স্বচ্ছ ভোটটা তো আগে ব্যবস্থা করতে হবে, বিধি ব্যবস্থা। পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে দেখা গেছে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ফলে বড় ধরনের সংস্কার বা আমূল সংস্কারের প্রয়োজন হলে পরে সেটি গণপরিষদের মাধ্যমে হয়, অথবা বিশেষজ্ঞ কমিটি সংস্কার প্রস্তাব তৈরি করে গণভোটের মাধ্যমে সেটি বাস্তবায়ন হয়। সেটি করতে আমাদের এখানে অসুবিধা। বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কি, বাংলাদেশে আমরা সবাই কম বেশি বিতর্কিত। আপনি সুশীল সমাজের সদস্য বলেন, 111 আসছে, 111 যে -2 এর ব্যাপার ছিল, -1 খুব ইজিলি করলো, -2 করতে যে 15 বছর হলো। এবং যারা 111 এর প্রবক্তা ছিলেন, টক শো থেকে শুরু করে সব কিছুতে আমরা যারা দেখছি, তারা হয়তো বলবে রাষ্ট্রের ভালোর জন্য আমরা কথা বলি, এখানে -1 -2 আপনারা আনেন কেন? কিন্তু দেখেন ওখানেও কিন্তু দেখেন প্রত্যেকটা দল ভাঙার হয়েছে, আলাদা কমিটি হয়েছে, বিএনপিকে ভেঙে আলাদা কমিটি করতে গেছে, আওয়ামী লীগকে তো ভাঙতে পারেনি তখন, যাই হোক অন্যান্যকেও আলাদা কমিটি করার চেষ্টা করছে, করে তো একটা মানে যে বিএনপির যে ধারাবাহিকতাটা, যে নেতৃত্বটা, এইখান থেকে একটা পাল্টা নেতৃত্ব প্রতিষ্ঠার ব্যাপক কিন্তু প্রচেষ্টা চলছে। এখন আওয়ামী লীগ নিজেরা নিজেদের কিন্তু কবর রচনা করছে, তারা নিজেরাই নিজেদের কর্মদেশে বিতাড়িত হয়েছে। এইটাকে আপনার বৈধ করা অবৈধ করা, নির্বাচনে আসা না আসা, এইটা কোনো আলোচনার বিষয়বস্তু না। আর তাদের ক্ষমতায়নটা যেহেতু অবৈধ ছিল, স্বাভাবিক কারণে তারা পদ্ধতিগতভাবে বৈধ না অবৈধ এই প্রশ্নটাও কিন্তু আসবে না, কারণ বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত চাহিদার ভিত্তিতেই বিদায় হতে বাধ্যটা হয়েছে। তবে বিদায় যেহেতু জনমতের উপরে আর কোনো বৈধ জিনিস নাই। তার মানে আওয়ামী লীগ আসার না আসার বিতর্কটা সামনে আনার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য দেখেন? আওয়ামী লীগ আসা না আসা না, আপনি এই কয়েকদিন যোগাযোগ মাধ্যম থেকে পত্রপত্রিকায় কিছু কিছু কথোপকথন যে বিষয়গুলো আসতেছে, যে আওয়ামী লীগের একটা ফ্রেশ ক্লিন ইমেজের সংগঠন তৈরি করা, এটা করা সেটা করা, এটা তো আমার 1/11 কথাটাই আসলে স্মরণ করিয়ে দেয় সেই মুহূর্তে, যে তখন আমাদের দলেরও কাউন্টার কমিটি, এটা ওটা সেটা, দল ভাঙার যে ব্যাপার স্যাপার, সংস্কারপন্থী সংস্কার জিনিসটার মিনিংটাই নষ্ট করে দিছে 1/11-তে। সংস্কার তো আমরা সবাই চাই, এবার তো সেই মিনিং নষ্ট হয় না, নষ্ট হয় নাই মানে ইদানিং যে আলোচনা, মানে এত স্বৈরশাসনের এত অনিয়মিত অনিয়ন্ত্রিত কার্যকলাপ বাংলাদেশে হয়েছে যে এখন এটা আওয়ামী লীগের যদি বিকল্পকে বলতে গেলেই সেই তো আসলে বিতর্কে পড়ে যাবে, কারণ এত অবৈধ এবং এত অত্যাচারিত এবং সকল শ্রেণীর মানুষ তাদের দ্বারা অত্যাচারিত হয়েছে। জি, আমি একটু তাসনুভা জেবিন আপনার কাছে আসি। সংস্কার প্রক্রিয়া চলছে, একমত হবে, তারপর সেগুলো বাস্তবায়নের প্রশ্ন আসে, কোনটা সংসদ নির্বাচনের আগে বা পরে, সেই বিতর্ক তো আছেই। কিন্তু মোটা দাগে যেটি আজকে জানতে চাওয়া আমার, সেটি হচ্ছে যে সংস্কারের ব্যাপারে ঐক্যমত হলো, সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে? সংসদের মাধ্যমে, না গণপরিষদের মাধ্যমে, নাকি বিশেষজ্ঞ মতামতের প্রেক্ষিতে তৈরি করা সংস্কার প্রস্তাব গণভোটের মাধ্যমে? আপনারা গণপরিষদের কথা বলছেন, সংসদের মাধ্যমে হলো অসুবিধা কি? 2/3 মাধ্যমে তো সংবিধান সংশোধন করাই যায়। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা যে রিপোর্টটা দেখানো হলো শুরুতে, সেখানেই বলা আছে যে এনসিপি একমাত্র গণপরিষদ চায়, বাকিরা দের সাথে মানে ভিন্ন মত পোষণ করে। আমরা শুরু থেকেই কিন্তু বলছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন / সংস্কার চাই। আপনি যদি সংবিধান তৈরির ইতিহাস একটু ঘাঁটেন তাহলে কিন্তু দেখবেন যে সংবিধান প্রণয়নের প্রচলিত পদ্ধতি হচ্ছে এই গণপরিষদটাও কিন্তু একটা নতুন রাষ্ট্রের ক্ষেত্রে, হ্যাঁ, এবং যখন একটা রাষ্ট্রে বড় ধরনের পরিবর্তন হয় এবং একটা রাষ্ট্র, আমরাও কিন্তু একদম এক ধরনের স্বৈরতন্ত্র থেকে আমরা গণতান্ত্রিক পথে, গণতন্ত্রের দিকে যাচ্ছি, এবং
সেটাও কিন্তু গণপরিষদ নির্বাচনটাও কিন্তু একটা জাতীয় নির্বাচন, এবং নির্বাচিত গণপরিষদই কিন্তু সংবিধান প্রণয়ন করেন। আপনি যেটা বললেন যে সংসদে যদি 2/3 করে, তাহলে কি হবে যে আরেকজন যে আসবে সে আবার এটাকে ওই হা না ভোট করে আবার সেটাকে পাল্টে ফেলতে পারবে। তো আমরা চাই যে আমরা গণপরিষদের মাধ্যমে তৈরি সংবিধান তো পাল্টাতে পারবে না, সেটা তো গণপরিষদ, নির্বাচিত গণপরিষদ করবে। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা গত অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের যেখানে পার্থক্যটা, বা আমি আপনাকে যদি মোটা দাগে বলি, যে জনগণকে সম্পৃক্ত করা। আমরা বিগত দিনগুলোতে বা চলমান আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দেখা যায় যে এই ধরনের সিদ্ধান্তগুলো বড় বড় রাজনৈতিক দল এবং দেশের যে অ্যাক্টর, মানে রাষ্ট্র কাঠামোর যে অ্যাক্টর, তারাই নাই। কিন্তু আমরা সবসময় কথার কথা বলি যে জনগণই সব ক্ষমতার উৎস, কিন্তু জনগণকে কিন্তু আমরা এখানে মত দেওয়ার নির্বাচনে তো জনগণ যুক্ত হচ্ছে, কিন্তু এটা তো আমরা ওই সংসদ সদস্যদের মাধ্যমে 2/3 মাধ্যমে কিন্তু সেটা আমরা পাল্টে ফেলতে পারি। কিন্তু আপনি যখন গণভোট করবেন বা জনগণের কাছে জানতে চাইবেন, বিশেষ করে এরকম একটা নজিরবিহীন গণ অভ্যুত্থান হওয়ার পরে যখন একটা সময়, এবং আমরা কিন্তু সবাই যে দলেরই হই না কেন, আমরা কিন্তু সবাই এটা এক বাক্যে স্বীকার করি যে এরকম সময় কিন্তু আমরা আর পাবো না। এটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না। এই উপলব্ধিটা কিন্তু আমাদের সবার আছে। এবং আপনি যেটা নির্বাচন কমিশনের কথা যেটা বললেন, সংস্কার, আমি যদি একটু ছোট ছোট করে এগুলো একটু উদাহরণ দিয়ে বলি। আপনি দেখেন নির্বাচন কমিশন যে নিয়োগটা যে আইনে হয়েছে 2022-এর, এই আইনটা কিন্তু তখনকার বিএনপি সহ সব রাজনৈতিক দল কিন্তু এই আইনের বিরোধিতা করেছিল। পরবর্তীতে দেখা গেল যে এই আইনের অধীনেই কিন্তু নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, আমরা এখানে বিরোধিতা করেছি। তারপর আপনি দেখেন যে এখন নির্বাচন কমিশনের যে জবাবদিহিতা, সাধারণত নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর কিন্তু আপনি নির্বাচন কমিশনারকে আর কোনো জবাবদিহি করতে পারেন না। আমরা সবাই জানি কেন নির্বাচন কমিশনারের জবাবদিহিতা দরকার, কারণ বিগত 3টা জাতীয় নির্বাচন কিন্তু এই যাদের মাধ্যমেই অবৈধ এবং ডামি হয়েছে তাদের মধ্যে অন্যতম পিলার হচ্ছে নির্বাচন কমিশনার। সো তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনার যে সংস্কার প্রস্তাব সংসদীয় কমিটির, কিন্তু ওনারা বলছে সুপ্রিম জুডিশিয়াল, তাহলে কি হবে? আপনি দেখেন ইংল্যান্ডে এবং অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক দেশেও কিন্তু এটা সংসদীয় কমিটির কাছে, এবং নির্বাচনের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে এই নির্বাচনের সুষ্ঠুতা, বৈধতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় গেজেট প্রকাশের আগে। তাহলে এটা কিন্তু একদম পরিষ্কার একটা, এটা শুধু যে এনসিপির জন্য, এটা বিএনপির জন্য না, এরকম কিন্তু না, সব দলের জন্যই কিন্তু সমান। আরেকটা যেটা যে সংস্কারের কথাগুলো আমরা বলছি যে একনায়কতন্ত্র, স্বৈর শাসক, আমরা যে বলি না এই সংবিধানটা হচ্ছে বিদ্যমান, এই 72-এর সংবিধানটা হচ্ছে স্বৈর শাসক তৈরি হওয়ার যন্ত্র বা মেশিন আমরা বলি। আপনারা দেখেন ওনারা কিন্তু ওনাদের প্রস্তাবে বলেছেন পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। ব্যাপারটা কি যে 2বার পরপর হয়ে গেল, 2বারের বেশি, এরপরে একবার গ্যাপ দিবে, আবার কিন্তু হতে পারবে। আর আমরা বলছি যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ব্যাপারটা কিন্তু যে রাশিয়াতে পুতিন পরপর 2বার হলো, তারপর একবার রাষ্ট্রপতি হলো, আবার সংসদের এক্সিকিউটিভ পারেই না। তাহলে এটা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে একজন 2বারের বেশি হতে পারবে না। তারপর এরপর আরেকটা সংস্কার প্রস্তাবের আমি সবচেয়ে বড় দিক একজন নারী হিসেবে আমি উল্লেখ করতে চাই। আমরা যারা এনসিপি না, এর আগেও যারা রাজনৈতিক অঙ্গনে যারা নারীরা রাজনীতির সাথে যুক্ত ছিল, তাদের দীর্ঘদিনের একটা চাওয়া ছিল যে সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটে নির্বাচিত হবে, এবং তারা বিএনপি সেটা নাকচ করেছে। মানে আগে 50টা আসনে সংরক্ষিত মনোনয়ন দিত দলীয়, এখন 100টা আসনে দিবে। আমরা কিন্তু সেটা সরাসরি চাচ্ছি, এবং লোয়ার হাউসে 100 এবং আপার হাউসে আমরা সব ভোটে 25% আমরা নারী চাচ্ছি। তাহলে এটা কিন্তু নারীর ক্ষমতায়নের, ওনাদের যে 31 দফা আছে 24 নম্বরে যে নারীর ক্ষমতায়ন, এটা সম্পূর্ণ একটা বিপরীত। এবং এটা আমি মনে করি যে গণ অভ্যুত্থানের সম্পূর্ণ একটা বিপরীত অবস্থান এই সিদ্ধান্ত। এরকম অনেকগুলো কিন্তু সিদ্ধান্ত আছে। আপনি দেখেন আমরা কিন্তু গণ অভ্যুত্থানের পরে নারীর ক্ষমতায়ন নিয়ে এবং নারী রাজনীতিতে নারীর ভূমিকা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি সরব। তাহলে আমরা যদি এই ছোট ছোট সংস্কারগুলো না করি তাহলে এটা কখন হবে? আমরা কিন্তু বারবার বলছি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, আমরা নারীকে কিন্তু দেখছি ওই শোভাবর্ধন কোটা আপনার সমর্থন করছে। হ্যাঁ, আমরা কিন্তু 10% অনগ্রসর শ্রেণীতে পড়ে না, অনগ্রসর না, এটা হচ্ছে 10%কে আমরা কিন্তু বলছি যে তরুণ প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারবেন, এবং সর্বোচ্চ বয়সটা আমরা বলছি 35 বছর। পিছিয়ে পড়া প্রার্থী হওয়ার বয়স কমানোর কথাও বলছেন, ভোটার হওয়ার বয়সও কমানোর কথা বলছি। এর কারণ কি? কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থানটাকে পুরো বিশ্বব্যাপী বলা হয় যেটা জেনজিদের
গণ অভ্যুত্থান এবং তাদের অংশগ্রহণ এই দেশের এই স্বৈরশাসককে উৎপাটন করার ক্ষেত্রে, একদম উপড়ে ফেলার ক্ষেত্রে জেনজির ভূমিকা অবিস্মরণীয়। তারা যে শুধু এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তা না, তারা শহীদ হয়েছে, তারা আহত হয়েছে। এখন অনেক ভূমিকা শুধু রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন বা আরো যা কিছু, যেমন 16 বছর আমাদের বর্তমান আইনে শিশু বলা হয়, তারা কি আপনার পরিণত রাজনীতি করার জন্য বা ভোট দেওয়ার যে বিবেচনা বোধ থাকার কথা? তারা যদি একটা গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়ে তারা যদি এই আন্দোলনটা সফল করতে পারে, তাহলে শুধু বয়স 1 বছর 2 বছর কম হওয়ার জন্য তারা ভোট দিতে পারবে না। আরেকটা জিনিস আমি আপনাকে মনে করাতে চাই, এরা কিন্তু একদম ইন্টারনেটের মুহূর্তে তাদের জন্ম, তাদের বেড়ে ওঠা, তারা কিন্তু পুরো বিশ্বের সাথে কানেক্টেড। তারা দেখছে যে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, নামিবিয়াতে ওখানে তো 16 বছরের ছেলে মেয়ে পরীক্ষা ভোট দিচ্ছে, তাহলে আমি কেন দিতে পারবো না? আমি তো সব বুঝছি, আমি তো সংস্কারও বুঝছি, আমি সংবিধানও বুঝছি, আমি নির্বাচনও বুঝছি, তাহলে আমি কেন ভোট দিতে পারবো না? আমি তো সক্রিয়। এরকম একটি সমালোচনা আছে, আপনারা বয়স কমানোর উদ্দেশ্য হচ্ছে যাতে বেশি সংখ্যক তরুণ আপনাদের পক্ষে থাকে। একটা এই ধরনের একটা মানে বিপরীত একটা বয়ান স্টাবলিশ করার একটা চিন্তা এটা তো থাকবেই রাজনৈতিকতে, কিন্তু আপনি যদি তাদের অবদানটা দেখেন এবং তাদের যে তারা কিন্তু এই দেশটাকে এখন ওন করে, হ্যাঁ, এই যে বলতো না যে এই জেনারেশনকে দিয়ে কিছু হবে না, টিকটকার জেনারেশন, কিন্তু তারা কিন্তু সব কিছুই বুঝছে। এবং এমনকি যে শুধু তারা আমাদেরকেই ভোট দিবে, আপনারা যদি সব রাজনৈতিক, তাও তো না, তাই না? তাহলে সব রাজনৈতিক দলই তো অবশ্যই পাবে, সব রাজনৈতিক দলই তো এই গণ অভ্যুত্থানে অংশ আছে, তাহলে আপনারা কেন মনে করছেন সব জেনজি এনসিপিকে ভোট দিবে? এমনও হতে পারে তারা বিএনপিকে ভোট দিবে বা অন্য কোনো রাজনৈতিক দলকে। আমরা চাচ্ছি যে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য, কারণ তারা এই দেশটাকে ওন করেছে, তারা এই দেশের জন্য জীবন দিয়েছে, একজন স্বৈরশাসককে ফেলে দেওয়ার জন্য তারা জীবন দিয়েছে। তাহলে তারা যদি সবকিছু বুঝে স্বীকৃতি বা তারা এটাকে এখন এটা তাদের দাবি যে তারা শুধু 1 বছর 2 বছর বয়স কম হওয়ার জন্য যে তারা ভোট দিতে পারবে না, ব্যাপারটা তো না। আর এমন না যেটা আমাদের দেশেই হচ্ছে, বিভিন্ন দেশেই কিন্তু এটা। আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনি বা আপনার দল সবসময় বলে থাকে যে 72-এর সংবিধান হচ্ছে মুজিববাদী সংবিধান, আওয়ামী সংবিধান। ওই সংবিধান দিয়ে 54 বছর দেশ চলেছে। তার মানে যারা আওয়ামী বিরোধী, যেমন বিএনপি কি মুজিববাদী সংবিধান মেনে দেশ পরিচালনা করেছে? দেশকে মানে সংবিধান মেনে চলেছে? আপনি বলেন, আপনারা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, সব সময় না হলেও অনেক সময় তো চলেছে। এই 53 বছরের একটা দেশে আমরা কয়বার গণ অভ্যুত্থান দেখলাম? আমরা এরপর আমরা 111 দেখলাম, এবং এরপরে গত 15 বছর তো এক ধাক্কাতেই গেল। এই 111 দিয়ে যে বিরাজনৈতিকরণের একটা অধ্যায়ে আমরা প্রবেশ করলাম, এরপর স্বৈরশাসক, এবং সেই নূর হোসেন থেকে আপনার আবু সাইদ পর্যন্ত। এটা ভিয়েতনাম 1975-এ স্বাধীনতা অর্জন করেছে। আজকে ভিয়েতনাম কোথায়, আমরা কোথায়? আমরা কি শুধু, আমি একটু শেষ করি একটা লাইন, যে সংবিধান মেনে যদি আমরা কার মুক্তি চাইবো? যে সংবিধান মেনে গণতন্ত্রের, আমরা যে বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে নাই, আপনি যদি এটার সাথে জনগণকে সম্পৃক্ত করেন, জনগণের কি অর্থনৈতিক মুক্তি এসেছে? এই দেশে গত 53 বছরে কি মানুষ এই খাওয়া ভাত কাপড়ের কষ্ট থেকে মুক্ত হয়েছে? এবং আমাদের কি এখানে শ্রমিকদের অধিকার হয়েছে? নারী পুরুষের অধিকার কি আমরা নিশ্চিত করতে পেরেছি? আমাদের এখানে আইন শৃঙ্খলার, বিচার ব্যবস্থার কি কোনো ন্যূনতম কি কোনো উন্নতি, কি কোনো ব্যবস্থা কি ছিল গত কয়েক বছর? 54 বছরে কোনো খাতেরই কোনো উন্নতি হয় নাই। যেরকম হওয়ার কথা, আমরা যেমন ছিলাম, আমরা যেরকম হওয়ার কথা ছিল সেরকম কি হয়েছে? আপনি বলছেন যে প্রত্যাশিত হয় না, এবং বারবার কিন্তু আমরা গণ অভ্যুত্থান দিয়ে ধাক্কা খাচ্ছি, এবং এই রাজনীতির বেড়াকালে কিন্তু আমরা বারবার পড়ছি। আমাদের কিন্তু একটা ধারাবাহিক, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে যখন ক্ষমতা বদল হয়, হাত বদল হয়, মানে এটা কখনোই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ এবং নিয়ম মেনে হয় না। মানে দুঃশাসন, অপশাসন, স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসনের জন্য আপনারা সংবিধানকে দায়ী করছেন, কিন্তু বিপরীত মত হচ্ছে সংবিধান দায়ী নাকি সংবিধানকে যারা কাটাছেঁড়া করে নিজেদের মতো করে এবং সংবিধান অমান্য করে যে মানুষগুলো দুঃশাসন কায়েম করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন, মানুষগুলো দায়ী? আপনি বলছেন সংবিধান দায়ী।
ভালো খুব সংবিধান দিলেন, খারাপ মানুষের হাতে পড়লো, সেটা কি সুফল পাবে মানুষ? তাহলে তাকে যদি আইনের ব্যবস্থায় নেওয়া যায়, প্রধানমন্ত্রীর আপনার তো আইন ব্যবস্থায় যদি না থাকে, আমি যদি বলি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি আপনি এখন যেভাবে নজিরবিহীন একচ্ছত্র ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া আছে যে সংবিধানে, আপনি দেখেন সেই সংবিধান যদি আবার আরেকজন বসে আবার যে আরেকজন হাসিনা হবে না, এবং এই জন্যই আমরা বলছি যে এই সংবিধানটার মধ্যে বেসিক অনেক কিছু চেঞ্জ লাগবে, যেটা আপনার পুরনো স্বৈর শাসক ব্যবস্থা থেকে গণতন্ত্রের দিকে যাবে। বিচার ব্যবস্থা, এই নির্বাহী বিভাগের আওতাধীন কিন্তু এই বিচার ব্যবস্থা। আপনি জানেন যে প্রধানমন্ত্রী হাসিনা কিভাবে প্রধান বিচারপতিকে তার শুধু একজন কর্মচারী পাঠিয়ে প্রধান বিচারপতিকে উনি নামিয়ে ফেলেছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে ব্যাংক লুট, এই গত 2017-7-8 বছরে সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা ব্যাংক লুট হয়েছে, এবং মানুষের উপর করের বোঝা, এবং বারবার আমি এই কথাটা আমার বক্তব্যে আনার চেষ্টা করছি, পরিবর্তনের ব্যাপারে কিন্তু সবাই একমত, কিন্তু নতুন করে লেখা, সম্পূর্ণ বদল করে ফেলা নতুন সংবিধান, সেই জায়গাটিতে একমত হতে পারছে না সবাই। সেজন্যই তো ঐক্যমত্য কমিশন করেছে, সেজন্যই ওনারা সুপারিশ দিয়েছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এখানে সুপারিশ কি করেছে। আপনার দলের একটা বিপরীতমুখী অবস্থান কি না? আপনার নতুন সংবিধান চান, গণপরিষদ চান, এই সংবিধান পুরোপুরি বাতিল চান, কিন্তু ঐক্যমত্য কমিশন বা বর্তমান সরকার তারা কিন্তু সংস্কারের বা পরিবর্তনের জন্য কাজ করছে, আপনারাও সেই পরিবর্তনের সুপারিশ দিচ্ছেন। এখানে বৈপরীত্য আছে কিনা? আমরা হচ্ছি যে যদি আমরাও কিন্তু কম্প্রোমাইজের ইয়াটাতে আছে যে আমরাও সহযোগিতা হাত বাড়াতে চাই, আপনারাও আসেন, আমরা কিন্তু এমন না যে রিজিড, আমরা কিন্তু যদি ওনারা মিনিমাম ঐক্যমতে আমরা পৌঁছাতে পারি, সেটাই লক্ষ্যটা অনেক দূরের, কিন্তু মিনিমামটা আপনারা অর্জন করতে চান, এবং আমরা কিন্তু সবাইকে নিয়েই করতে চাই। এবং এজন্যই ঐক্যমত্য কমিশনের যে সুপারিশগুলো আছে প্রত্যেকটা ধরে ধরে যদি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, ঈদের পরে কিন্তু প্রফেসর রিয়াজ আল সাহেব বলেছেন যে আলাদাভাবে বসবেন, একসাথে বসবেন, এই কথার মাধ্যমে কিন্তু আমরা চাই এটা নির্বাচিত গণপরিষদে এই সংবিধান প্রণয়ন অথবা যদি সবাই একমত হয়। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো এই আলোচনায়, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আজ আমরা আলোচনা করছি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সেরা উপায় কোনটা, সংসদ, গণপরিষদ নাকি গণভোট? আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং তাজনুবা জাবিন। আফিফা পাপিয়াপা, আপনার কাছে ফিরছি যে গতকাল সংস্কার প্রস্তাবের মতামত দিতে গিয়ে আপনাদের দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন সংবিধানের প্রস্তাবনায় যা বলেছে সেখানে ৭১ এবং ২৪কে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমীচীন না এবং বিএনপি এটা মানে না। ৭১ আর ২৪ এক কাতারে আনার যুক্তি কি সেটা নিশ্চয়ই জেবিন বলবেন, কিন্তু এটা তো প্রস্তাবনা, এটা তো সবাই মানে নাই। এটা নিয়ে কি খুব বেশি বিতর্ক করা দরকার আছে যতক্ষণ না ঐক্যমত হচ্ছে? না, সেটা ঠিক আছে। তার আগে আমি একটু বলে নিই যে বাংলাদেশের কিন্তু মানুষ আন্দোলনকামী মানুষ, এবং যে কোনো জিনিস অর্জন করতে হয়েছে আন্দোলন করেই। যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলন দীর্ঘ ৯ বছর হয়েছে, এখানেও কিন্তু দেলোয়ার, বসুনিয়া, দীপালি সাহা, শাহজাহান সিরাজ, তারপরে ডাক্তার মিলন, জেহাদ, নূর হোসেন অনেকেই কিন্তু আত্মাহুতি দিছে। আপনার চট্টগ্রামে মিছিলের উপর ট্রাক পর্যন্ত চালিয়েছে স্বৈরাচারের বাহিনী। হাসিনার আমলে অন্ততপক্ষে পুলিশ বাহিনী যেভাবে করছে, র্যাবকে দিয়ে যেভাবে করিয়েছে, ডিজিডিএফকে যেভাবে করিয়েছে পর্দার অন্তরালে, অ্যাটলিস্ট সামরিক বাহিনীরা যারা ছিলেন তারা তাদের সাথে ওইভাবে থাকলেও সরাসরি একবার বন্দুকযুদ্ধে জনগণের সাথে কিন্তু লিপ্ত হয়নি, যেটা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় সব বাহিনী কিন্তু একত্রিত ছিল। যেহেতু এরশাদ একজন সামরিক শাসক হিসেবে তার ক্ষমতা এবং তার চেয়ারটার ভিতরে ছিল। এখন আপনি নতুনভাবে জীবন শুরু করলে এখন বাংলাদেশের সমস্ত কিছু ইতিহাস পরিবর্তন করে সমাধান চাইলে এটা পসিবল না, এটা কখনোই সম্ভবপর না। এবং এত দীর্ঘমেয়াদী যা ঘটার ঘটে গেছে সেটাকে পরিবর্তনের সুযোগ দীর্ঘমেয়াদী অন্তর্বর্তীকালীন সরকারকে টাইমটা বাংলাদেশের জনগণ দেবে না নতুন রাজনৈতিক সংগঠন যা বলবে সেই মাফিক চলবে? এখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ এবং কিভাবে কি করবে কিছুদিনের ভিতরেই কিন্তু দেখবেন এইটারও বহিঃপ্রকাশ কিন্তু ঘটে যাবে। এখন অপ্রাপ্ত বয়স্করা ভোটার হবে কি হবে না,
আমি অপ্রাপ্তবয়স্করা ভোটার হওয়ার বিপক্ষে আমি, কারণ মাদ্রাসার ছাত্রদেরকে জামাত ইসলামরা যেভাবে তাদের রাজনৈতিক মিছিল মিটিংয়ে একেবারে বাধ্যতামূলকভাবে নিয়ে যায়, বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন এই মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে ইউজ করে ধর্মকে ব্যবহার করে যায় নাই, এইভাবে না নিয়ে তারা বাধ্যতামূলকভাবে নিয়ে যায়, এবং এই ব্যাপারে দেখেন কোনো আইনও কিন্তু নাই। তাহলে এখন আমি যদিও স্কুলের বাচ্চাদেরকে 16 বছরকে ভোটার করতে চাই, তাহলে বাংলাদেশের যে আইনগুলো আছে সিআরপিসি মাফিক কিংবা বাংলাদেশের কোর্ট কাচারিতে নাবালক আর সাবালকের যে প্রচলিত আইনগুলো, আপনি চিন্তা করেন কি পরিমাণ পরিবর্তন করে এনাদের প্রত্যাশাটা পূরণ তাহলে সম্ভব। এটা কি 2 মাস 6 মাস 5 বছর 7 বছরে কি পসিবল? সব তরুণ তো আপনাদের দলের না, না সেটা বড় কথা না, পাবে কোনো পক্ষ বিপক্ষের বিষয় না। আপনার বিপক্ষ হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা মেন্টাল ম্যাচুরিটি থাকে। আজকাল বাচ্চারা অনেক আধুনিক হয়ে গেছে, মোবাইল টিপলে সারা বিশ্বের খবর 1 মিনিটে পাচ্ছে। আর আমাদের সময় আমরা রেডিও টেলিভিশন বাইরে হয়তো কিছুই পাইনি, তাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনটাই আমরা পাইছি। কিন্তু তারপরে মানুষের যে মগজের ধারণ ক্ষমতা এবং একটা বাচ্চা ভোটার, রাষ্ট্র বিনির্মাণ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কারা নিবে, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, একটা 8-এ পড়া 9-এ পড়া বাচ্চাদের যে ম্যাচুরিটি, সেই মাফিক কি সেইভাবে পরিপক্কভাবে প্রাপ্তবয়স আর অপ্রাপ্তবয়সের যে চিন্তার চেতনা বহিঃপ্রকাশের যে পার্থক্যটা এবং সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত বর্জনের যে সীমারেখাটা, সেইটা কি আসতেছে না। এখানে আমার ব্যক্তিগত আপত্তি আছে অপ্রাপ্ত বছর বয়স বালকদেরকে ভোটার করা, প্রথমত। দ্বিতীয়ত, আজকে গণ অভ্যুত্থান সংরক্ষিত আসন না নির্বাচিত আসন, গণপরিষদ না সংসদ, এগুলো নিয়ে কিন্তু গণ অভ্যুত্থান হয়নি। 111 থেকে 1-11কে আপনারা অনেকেই সমর্থন বাংলাদেশের দিচ্ছে, 1-11কে, কিন্তু 1-11ও ছিল এই যে একটা ষড়যন্ত্র, রাজনীতির জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে এবং প্রচলিত যে রাজনীতির ধারাবাহিকতা এখান থেকে বের করে নিয়ে এসে আলাদা একটা থার্ড প্ল্যাটফর্ম করার প্রথম সূচনা কিন্তু 1-11 থেকেই এই বাংলাদেশের মাটিতে শুরু হয়েছে। এটা যে যতই কথা বলুক, তর্কে বিতর্কে প্রমাণে সবকিছুই কিন্তু এখন যা চলছে সেটা কি 1-11 ধারাবাহিকতা, এই বহিঃপ্রকাশটাই আসতেছে। আজকে কেন প্রশ্ন হবে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ তৈরি করার ব্যাপারটা আসবেটা কেন? ক্ষুদ্র আকারে আসুক আর বৃহৎ আকারে আসুক, প্রথমে আসুক তারপরে আবার সেটা সংশোধনী করা হোক, আসবেটা কেন? এখানে রাজনৈতিক সংগঠন থাকবে, রাজনৈতিক সংগঠনগুলোর সীমারেখা থাকতে হবে এবং তাদের আচরণবিধির একটা নিয়মের ভিতর থাকতে হবে এবং তাদেরকে নিয়ন্ত্রিত করার আইন এবং রক্ষা কবচ পরিবর্তন সংস্কারের মাধ্যমে তৈরি করতে হবে, করে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। 72-এর সংবিধান থেকে শুরু করে যতগুলো সংশোধনী আসছে, কোথাও কি ছাপ্পাসেলের বিধান ছিল? কোথাও কি ভোটারবিহীন নির্বাচনের বিধান ছিল? কোথাও কি নিশিরাতের নির্বাচনের বিধান ছিল? আজকে 72-এর সংবিধান কি সংবিধানের সংশোধনী, এগুলো নিয়ে বিতর্ক করতে গেলে দেখা যাবে যে সংবিধান শাসকেরা তাদের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করছে, ওই পরিবর্তনটাই জনগণের সাথে প্রত্যাশিত হয় নাই। জনগণের যে রাষ্ট্রের মালিক, সেই পরিবর্তনগুলোকে আগে ঠিক করতে হবে, তার মানে আরো অনেক পরিবর্তন করতে হবে। এখন ধরেন 7ই মার্চের ভাষণকে যদি আপনার স্বাধীনতার ঘোষণা বলে সংবিধানে কাট পেস্ট করে দেওয়া হয়, বেসিক্যালি তো 7ই মার্চের ভাষণ 7ই মার্চের ভাষণই, আর 25শে মার্চের যে স্বাধীনতার ঘোষণা ওটা তার জায়গায় কিন্তু দাঁড়ায় আছে। আমার ক্ষমতা বলে আমি কাট পেস্ট যতই করি না কেন, দুটোর ভাবার্থ, দুটোর প্রমাণ, দুটোর দালিলিক সমস্ত কিছুই কিন্তু ভিন্ন। দুটোরই গুরুত্ব আছে, কিন্তু আমরা আবার এখন অবশ্যই কোনটার গুরুত্ব কমিয়ে ফেলছি কিনা, যেমন 7ই মার্চ অবশ্যই আছে। 7ই মার্চের ভাষণ যেভাবে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে, আর 25শে মার্চের ভাষণটা মুক্তিযুদ্ধে যেতে হবে, আমি বিদ্রোহ ঘোষণা করলাম, ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। গুরুত্ব কেন থাকবে না? রাজনৈতিক সংগঠন সবই কি একবারে আবর্জনা? নতুন যেগুলো আসে সেগুলো সমস্ত বিষয়বস্তু একবারে পণ্ডিত কিংবা চিন্তাশীল কিংবা মনন মেধা সবকিছুতে যে খুব বেশি পরিপক্ক এরকম ভাবারও কিন্তু অবকাশ নাই। এখন এইখানে মানুষের ভিতর প্রশ্ন আছে, গসিপ আছে যে রাষ্ট্রপতি হতে চান ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি শাসিত সরকারই হতে চায়। এই আমাদের যে সংসদীয় কমিটির যে সংসদীয় যে গণতন্ত্রটা, এটা পরিবর্তন করতে চায়। এইটা পরিবর্তন করতে গেলে এটার প্রধান উপায়টা কি, এটার হাতিয়ারটা কি, এগুলো নিয়ে কিন্তু অনেক কথা আছে। এই কথাগুলো আস্তে আস্তে থলের বিড়ালগুলো কিন্তু বের হয়ে আসবে, যত সময় যাবে তত কিন্তু বের হয়ে আসবে। কিন্তু একবারে বাংলাদেশে কিছুই নাই, স্বৈর শাসক সব যে যখন ক্ষমতা আসছে তার মন মতো চালাইছে। দেখেন, আমি খোলামেলায় কথা আপনার সাথে বলতে চাই, বিএনপির মাগুরা এবং রমনা নির্বাচন নিয়ে আপত্তি ছিল, তাহলে মাগুরা রমনা নিয়ে আপত্তি তুলে কি করলো, 300 সিটেই যে অবস্থা 15 বছর যাবৎ হলো,
তাহলে এখন মাগুরা রমনাও হবে না, 300 সিটে যা হয়েছে সেটাও হবে না। এইটার প্রতিষেধকটা কি, পরিপূরক বিধি ব্যবস্থাটা কি, এইটার রক্ষা কবচটা কি নিরপেক্ষ নির্বাচনের? এখানে সিম্পল জিনিস, সিম্পলভাবে ভাবতে হবে। ইনারা তো নিশ্চয়ই একদম উইদাউট পরিকল্পনায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসেননি। ইনাদের তো কিছু পেপার ওয়ার্ক, কিছু চিন্তা চেতনার, কিছু চিন্তাভাবনা পরিকল্পনা আছে বলে আমি মনে করছিলাম। কিন্তু এসে যেভাবে প্রথম থেকে এনারা শুরু করতে চাচ্ছে, এইটা আমি একটু অবাক হয়ে যাচ্ছি রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাজনৈতিক দলের সদস্য হিসেবে না। কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার একবারে বাংলাদেশের আমূল পরিবর্তন করে প্রতিষ্ঠিত করবে, তার প্রতি জনগণের আস্থাটা কতদিনের জন্য, কি কি দিচ্ছে? সবাই তো সমর্থন দিচ্ছে। কোথায় সমর্থন দিচ্ছে? রাজনৈতিক সংগঠনগুলো আজকে যাচ্ছে, কোথায় কোথায় ঐক্যমত হয়, কতটুকু কার্যকর হয়, কত কিছু নিয়ে বিতর্ক বাঁধে, এটা আপনি সময় গেলেই কিন্তু বোঝা যাবে এবং আপনি বুঝতেও পারবেন। তাহলে এখানে দেখেন যে আমি ব্যক্তিগতভাবে যেমন নারীদের সংরক্ষিত কোনো আসনেই আমি পছন্দ করি না। জেনারেল সিটে যেভাবে, আমার ব্যক্তিগত অভিমত, জেনারেল সিটে যেভাবে নির্বাচন পুরুষরা পুরুষদের সাথে কম্পিটিশন করে, জেনারেল সিটে মেয়েদের একটা পরিসংখ্যান দিতে হবে যে এত সিট দিতে বাধ্য হবে মেয়েদের নমিনেশন। সেখানে সরাসরি পুরুষদের সাথে যে যেখানে প্রতিদ্বন্দ্বী আসবে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বাস্তবতায় কি অভিপ্রায় আছে? আচ্ছা, অবশ্যই আছে। সংরক্ষিত আসন কিসের জন্য থাকবে? এটা তো একটা রাজনৈতিক সংগঠনের দয়ার দান। আপনাকে দয়া হলে তো যোগ্যতা নিরূপণের কোনো মাপকাঠি কি? যোগ্যতা স্যাক্রিফাইস নিরূপণের কোনো মাপকাঠি কি? স্যাক্রিফাইস, যোগ্যতা, দেশপ্রেম, এইটা তো মুদিখানার দোকানে আলু পটলের মতো বাজারে কিন্তু বিক্রি হয় না। এটা যুগের পর যুগ, দিনের পর দিন এটা অর্জন করতে হয় এবং সেইটার স্বীকৃতি দিতে হয় রাজনৈতিক সংগঠনকে। সেটার স্বীকৃতি দেয় যখন নির্বাচনে দাঁড়ায় তখন জনগণ। আমার কতটুকু যোগ্যতা আছে না আছে, আমি ওই নির্বাচিত কিছু সংরক্ষিত সিটে সবকিছুকে আপনারা নির্বাচন কেন্দ্রিক করে ফেলছেন কিনা? আমি আমার ব্যক্তিগত অভিমত, আমি নারীদের ওইভাবে সংরক্ষিত নির্বাচন বলেন আর সংরক্ষিত আসনে মনোনয়ন বলেন, এইটা আমি পছন্দ ব্যক্তিগতভাবে করি না। আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি। কারণ আমি দেখেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি, 1981 সাল থেকে অদ্যাবধি নির্বাচন আমি কম দেখলাম না। এবং মেয়েদেরকে প্রত্যেকটা সম্মুখ সারিতে যুদ্ধে আছে, মিছিলে আছে, মিটিংয়ে আছে, সব কিছুতে আছে, মামলা খাচ্ছে, রংপারি খাচ্ছে, জেলে যাচ্ছে, রিমান্ডে যাচ্ছে। সেই পরিমাণ মূল্যায়ন কোনো রাজনৈতিক সংগঠনে কিন্তু করে না। যখন দেখবেন দলের সংস্কার দরকার না, দলের রাজনৈতিক সংস্কার তো অবশ্যই আছে। রাজনৈতিক দলের সংস্কার না করলে আপনি কিভাবে, আর কেউ স্বৈরাচার হবে না, এই প্রত্যয়টা আপনি কিভাবে তার মুখ থেকে নেবেন? কিভাবে শপথটা আপনি গ্রহণ করাবেন? রাজনৈতিক দলের তো অবশ্যই আছে। আপনি জাতীয় পার্টির মহিলা এমপিতে দেখেন না, হয়ে যাওয়ার 4 বছর পর কিভাবে বিতর্ক হলো টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে। তো এই জন্য রাজনৈতিক দলের সংস্কার তো অবশ্যই আছে, কেন থাকবে না? সংস্কার তো এখানেই আগে প্রথম দরকার। আপনি রাজনৈতিক দলের সংস্কার করবেন, নির্বাচন কমিশনের সংস্কার করবেন। বিচারপতি সিনহাকে যেভাবে অপহরণ করে বিমানে তুলে দেওয়া হয়েছে, আজকে যারা তুলেছে কয়জনের বিচার হয়েছে, কয়জনের আইনের আশ্রয়ের আজকে আসামি হয়েছে? আপনি দুদকের কথা বলছেন, 72,000 কোটি টাকা প্রতি বছর বিদেশে পাচার হয়েছে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী। কিন্তু আজকে সিন্ডিকেট ব্যবসায়ীরা কি কোনো আইনের আশ্রয় এসেছে? আজকে যারা পাচারকারী, বাংলাদেশে কারা কারা পাচার করছে আমরা সবাই জানি, তারা কি তেমন খুব 1/11-তে ঠিক যেরকম ভয়ঙ্কর রূপে 1/11 আবির্ভূত হয়েছিল সরকার, এখন কি সেরকম কিছু হচ্ছে? এই সরকার 1/11 সরকারের তুলনায় অনেক দুর্বল। মানে আমার কাছে কার্যকারিতা এবং দুর্নীতি দমন বলেন, তারপরে এই যে ডিসি এসপি সরকারি কর্মকর্তারা রাজনীতি করতে যে 96 সালে জনতার মঞ্চ থেকে শুরু করে এই অদ্যাবধি যে ঘটনাগুলো ঘটলো, এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারী বিধিনিষেধ এত স্ট্রং হওয়া দরকার যে কোনো রাজনৈতিক সংগঠনের লেজুর ভিত্তিক হিসেবে তারা আসতে দেওয়াই উচিত না। জি, আমি একটু তাজনুবা জেবিন আপনার কাছে আসতে চাই। আপনাদের নেতৃত্বে যে অভ্যুত্থান হয়ে গেছে, ছাত্র জনতার সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের মানুষ সবাই অংশ নিয়েছিল। যেটি আপনারা দাবি করছেন বা অভ্যুত্থানের লক্ষ্য হিসেবে যেগুলোকে আপনারা তুলে ধরছেন, যেটি একটু আগে পাপি আপা বলছিলেন যে অভ্যুত্থানের লক্ষ্য এগুলো ছিল, আন্দোলনের সময় বা অভ্যুত্থানের সময় তো আমরা সেভাবে এগুলো শুনি নাই। এগুলো কি পরে যুক্ত করা হচ্ছে নাকি কোনো একটি লক্ষ্যের অধীনে এগুলোকে আপনারা ব্যাখ্যা করছেন? আমরা একটু আপনাকে পিছনে মনে করাই দিতে চাই যে 3রা আগস্ট জনাব নাহিদ ইসলাম যখন শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা করেন, তখন আমরা কিন্তু শুধু এই ফ্যাসিস্টের পতন আমরা কিন্তু বলি না, আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্তের আমরা চাই এই গণ অভ্যুত্থানের সফলতার মধ্য দিয়ে। সো তখনই কিন্তু আমরা এটা এই ছাত্র জনতা মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আন্ডারেই আপনারা এবং আরেকটু বলি আমি আপনাকে যে আপনি যদি পুরো বাংলাদেশের দেয়ালে দেয়ালে দেখেন,
সব কিছু লেখা হয়ে গেছে। মানে আমার কাছে মনে হয় যে তারা তাদের এই জনগণ সব কিছু লিখে দিয়েছে যে তারা কি চায়। সো এটা যে পরে সংযুক্ত করা বা পরে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এবং প্রত্যেকটা, এটা কি শুধু সরকার থেকে, প্রতিটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এবং এটা শুধু যে গণ অভ্যুত্থানে যেরকম সব দলের মানুষ অংশ নিয়েছিল, সো ছাত্র জনতারাও মনে করে যে সবাইকে নিয়ে ঐক্যমতে পৌঁছানোর পরই কিন্তু আমরা নতুন রাজনৈতিক, এবং সবার সদিচ্ছা, সবার সহযোগিতা, এবং সবচেয়ে বড় অ্যাক্টর জনগণ। কিন্তু এই সকল শক্তি তো একমত হতে পারছে না কেন? এটা এখন অভ্যুত্থানের শক্তির কথা বলছি। অভ্যুত্থানের শক্তি আপনি যদি এখন, কিন্তু আমরা যখন গণ অভ্যুত্থানটা হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে যখন হয়, তখন আপনার দেখেন ছাত্র জনতা, বিএনপি, জামাত, সব ডান বাম সব রাজনৈতিক দল একই আমব্রেলার নিচে। কিন্তু এখন কিন্তু তারা নিজ নিজ ব্যানারে ঘরে ফিরে গেছে, এবং তাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব রাজনৈতিক আদর্শ আছে, তাদের দলের নিজস্ব দল আছে, এবং প্রত্যেকটারই নিজস্ব এজেন্ডা আছে, এবং এগুলোর মধ্যে এখন সমন্বয় করতে হবে। সেই কারণে এই মতবিরোধ। আরেকটা জায়গা বলি, মূল প্ল্যাটফর্ম যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদেরও তো অনেকগুলো বিভক্তি দেখছি আমরা, আলাদা আলাদা দলও হয়ে যাচ্ছে। না, এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এরপরে কিন্তু যেই যারা ছাত্র ছিল না তাদেরকে নিয়ে কিন্তু জাতীয় নাগরিক কমিটি হয়েছিল, এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকেই কিন্তু পরে এনসিপি পার্টি আসলো। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই সময় 36 দিনে যেভাবে পুরো দেশে কানেক্ট হয়, একদম ওভারনাইট বলতে গেলে, তো সেটাকে যখন আপনি রাজনৈতিক একটা রূপ দিবেন, তখন কিন্তু একটা ভাঙা গড়নের মধ্যে দিয়ে যাবে। এটা আমার কাছে মনে হয় যে রাজনৈতিক আপনারা বিলুপ্ত করেছেন, কিন্তু আরেকটা পক্ষ তো এটাকে রেখে দিয়েছে। না, বিলুপ্ত ঠিক না, এটা হচ্ছে যে সমন্বয়ক, মানে তখন এই গোষ্ঠীটার বা এই ব্যানারটার যে কার্যক্রম ছিল বা যে কর্মসূচি ছিল বা যে এইম ছিল, স্বৈরশাসকের পতনের পর, হাসিনা পালানোর পর কিন্তু তার গতিপথটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন এবং এই পরিবর্তনটাকে আপনি যখন একটা আমব্রেলার নিচে আবার সংগঠিত করবেন, তখন কিন্তু পুরো দেশকে কানেক্ট করার এবং সবাইকে এক জায়গায় আনার মধ্যে কিন্তু একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে, এবং প্রক্রিয়াটার মধ্যে গেলে কিন্তু আপনার কিছু ভাঙা গড়নের মধ্যে দিয়ে যেতে হবে এবং কিছু বোঝাপড়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমার এখানে একটা প্রশ্ন, যে একেবারে শীর্ষ পর্যায়ে আপনারা যারা ছিলেন, যে মুখগুলোকে আমরা পুরো আন্দোলনের সময় এবং গত 7 মাস ধরে দেখছি, তারা এখন আলাদা আলাদা হয়ে যাচ্ছেন, আলাদা দল হয়ে যাচ্ছেন, একে অপরের বিপক্ষে কথা বলছেন, এই ঐক্যটা কেন ধরে রাখা গেল না? আলাদা আলাদা দল তো হচ্ছেন না, তারা একই দলেই আছেন, এনসিপিতেই আছেন। না, এর মধ্যে আরেকটা দল হয়েছে, ওই যে আপনি এক্স শিবিরের যারা বলছেন। এখন দেখেন যে ওনারা কিন্তু, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি করি, আমি 2টা ভাগে আপনার এই প্রশ্নের উত্তরটা দেই। একটা হচ্ছে যে যারা সম্মুখ সারির যারা ফেস ছিল, আপনি যদি সার্জিস হাসনাতের কথাই বলেন, তাদের কিন্তু কোন পরিপ্রেক্ষিতে তারা এই কথাগুলা বলেছে এবং এই পোস্টটা দিয়েছে, এখানের মধ্যে কিন্তু একটা জিনিস আপনি যদি উপর থেকে দেখেন মোটা দাগে, যে তাদের দেশ নিয়ে কনসার্ন ছিল, যে দেশটা যাতে আবার বেহাত না হয়। এবং এই সাথে সাথে এটার মধ্যে কিন্তু এই আওয়ামী লীগ প্রশ্নে যে পুরো আমাদের যে একটা অনমনীয় অবস্থান, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। হ্যাঁ, একটা মিশ্র প্রতিক্রিয়া এবং একটা সৃষ্টি হয়েছে, কিন্তু এটার জন্য যে ভাগ হয়ে গেছে, এটা আমরা বলতে একেবারেই নারাজ। বরং এই ধরনের ঘটনাগুলো ভাগ বলছি না, আমি বলছি যে আপনাদের কিছু কিছু, এটা হচ্ছে মিশ্র একটা প্রতিক্রিয়া, যে ও একজন কথাটা বলেছে এবং এটার প্রতিক্রিয়ায় আরেকজন বলেছে, এবং এখানে কিন্তু আরেকটা পক্ষও আছে। আমরা যদি থার্ড পক্ষের কথা বলি, মিসিং হয়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে অংশটা আলাদা দল করছে, আপনি বলছেন যে এক্স শিবির, তাদের লক্ষ্য তো একই ছিল আন্দোলনের সময়, তাহলে তারা আলাদা হয়ে গেল কেন? আচ্ছা, তারা যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, তারা বেশ গুরুত্বপূর্ণ পদেই ছিলেন, এবং আমরা একসাথেই জাতীয় নাগরিক কমিটিতে প্রত্যাশিত পদ পাননি। না 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 না, এটা আমি একটু বলি, আমরা একসাথেই পথ চলা শুরু করি, কিন্তু ওনারা যেরকম গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল ইস্যু কিছু এনেছেন, প্রত্যেকের কিন্তু রাজনৈতিক একটা মতাদর্শ থাকে, আদর্শ থাকে, নিজ নিজ আদর্শ থাকে। সো গণ অভ্যুত্থানের পরে কিন্তু
এক ধরনের, যেহেতু জাতীয় নাগরিক কমিটি সব পক্ষকে একত্রিত করছিল, ওনারা একত্রিত হয়েছে। তো ওনাদের মধ্যে কিছু প্রশ্ন এসেছে বা কিছু জিজ্ঞাসা এসেছে বা কিছু উপলব্ধি হয়তো এসেছে, ওনারা মনে করেছেন যে এটা এভাবে হয়তো সমাধান করা যেতে পারে। কিন্তু যে গঠনতন্ত্রের কথা বলেছেন, আমাদের হয়তো তখন এটা ঠিক লিখিত একটা গঠনতন্ত্র ছিল না, কিন্তু আমাদের সব কিছু কিন্তু জেনারেল মিটিংয়ের বা জিএম থেকে কিন্তু এটা অনুমোদিত হয়ে আসতো এবং প্রতিটা মিটিংয়ের কিন্তু একটা রেজুলেশন থাকতো। দলের রেজুলেশন, মিটিং, আলোচনার বিষয়টাতে আপনার কাছে ফিরবো, তার আগে আরেকটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আশা করছি এবারও ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। আবারও আমন্ত্রণ গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমাদের আজকের দুজন অতিথি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং জাতীয় নাগরিক কমিটি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবাত জাবিন। আপনি দলের ভিতরে চর্চা সম্পর্কে বলছিলেন, আমি একটু যুক্ত করে দিই আরেকটি প্রশ্ন। এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরাও করেছি। ছোট করে জানতে চাই, সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে যে ঘটনাটি ঘটল, আপনাদের দলের খুবই গুরুত্বপূর্ণ দুজন দুরকমের বক্তব্য দিলেন এবং অন্যান্যরাও নানা রকমের প্রতিক্রিয়া দিলেন। এটি দলের মধ্যে আলোচিত হয়ে একটা অবস্থান নিয়ে প্রকাশ করলে ভালো হতো, এরকম বলা হয়। তার মানে দলের মধ্যে কি ওরকম চর্চাটা এখনো শুরু হয় নাই? আচ্ছা, আমি বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটার উত্তর দিচ্ছিলাম যে ওনাদের যে যারা আমাদেরকে ছেড়ে গেছেন বা তাদের কিছু ছিল যে গঠনতন্ত্র নিয়ে বা ফিনান্সিয়াল একটা পলিসি ছিল না। তো আমরা কিন্তু গঠনতন্ত্র লিখিত ছিল না, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা মিটিংয়ের রেজুলেশন ছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কর্মসূচি, প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু নির্বাহী কমিটিতে কিন্তু আলোচনা হতো এবং ওনারাও ওখানে উপস্থিত ছিলেন সবার সম্মতিক্রমে এবং পরবর্তীতে ওটা জেনারেল বডি থেকেই কিন্তু ওটা পাস হয়ে আসতো। তো লিখিত ছিল না, কিন্তু এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি আমাদের মেনটেন হয়েছে এবং পরবর্তীতে যেটা ফিনান্সিয়াল পলিসি, এটা আমাদের শুরুতেই আসলে এটা করা উচিত ছিল, কিন্তু পরবর্তীতে যেটা হয় নাগরিক কমিটির ওই যে দল গঠন, আমরা খুব অল্প সময়ের মধ্যেই পার্টিতে শিফট হলাম। সো ওই দল গঠনের ব্যস্ততার কারণেই ফিনান্সিয়াল পলিসিটা একদম স্ট্রিক্টলি দাঁড় করানো যায় না, কিন্তু ওই পদ্ধতিটা পার্টির জন্য কিন্তু এখন চলমান এবং খুব শীঘ্রই আমরা সেটা প্রকাশ করব। বিভিন্ন খরচ নিয়ে যখন প্রশ্ন উঠেছে, এরপরে খরচের আগেও এটা আমরা যখন পার্টি হিসেবে আসি, আমরা কিন্তু ইতিহাস থেকে দেখেছি যে এই রাজনৈতিক দলগুলোর এই ফিনান্সিয়াল স্বচ্ছতাটা জনগণ খুব বেশি আশা করে এবং এটা বিভিন্ন দেশে কিন্তু চালু আছে। সো এটা কিন্তু আমাদের পার্টির মধ্যে শুরু থেকে কেউ প্রশ্ন তোলার আগে, আমরা কোনো কর্মসূচি নিয়ে মাঠে যাওয়ার আগেই কিন্তু আমরা এটা ঘরে আলোচনা করেছি যে আমরা যেটা করব, এটা যে মানুষ জিজ্ঞেস করবে যে টাকাটা কোথা থেকে পাচ্ছি, সো আমরা কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি। সো আমাদের এরকম অনেক পরিকল্পনা আছে, হ্যাঁ, যেটা আমরা কমিটির জন্য করতে পারি নাই সেটা কিন্তু আমরা পার্টির জন্য নিশ্চিতভাবে করব। সো এইগুলো কিন্তু ছিল, কিন্তু তারপরেও যেহেতু ওনারা ভেবেছেন যে ওনারা আলাদাভাবে একটা কিছু করবেন, আমরা কিন্তু সেটাকে স্বাগত জানাই। হ্যাঁ, বক্তব্যটা আসি যে আসলে ব্যাপারটা অনেকের সাথে আমরা কিন্তু অনেক অভিজ্ঞ মানুষের সাথে আমরা একমত যে ব্যাপারটা এভাবে হয়তো ফেসবুকে আসাটা উচিত হয় নাই, কিন্তু দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা একই কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু এটার কিন্তু পরে কিন্তু অনেক কথা আছে। কথাগুলো হচ্ছে যে যখন আমাদের ইতিহাসটা তো ভালো না, আমরা কিন্তু সবসময় এই ষড়যন্ত্রের একটা মধ্যেই কিন্তু থাকি এবং স্পেশালি যখন ভারত ডেডিকেটলি হাসিনাকে এভাবে সাপোর্ট করে এবং তাদের রাষ্ট্রীয় পর্যায়ের মানুষজন যখন বিভিন্ন বক্তব্য দেয় যে নির্বাচন চায় এখানে, এবং তাদের সেনাপ্রধান ইভেন আজকেও কিন্তু তাদের পররাষ্ট্রমন্ত্রী যখন সংসদীয় কমিটিকে ব্রিফ করছিল, তিনি বলেছেন যে সহিংসভাবে হাসিনাকে উৎখাত করা হয়েছে। উনি একবারও ওনার মুখে দিয়ে বলা হয় শুনিনি যে বলতে, হ্যাঁ, এবং না এটা কিন্তু আমাদেরকে ইফেক্ট করে। তারা তাদের ভার্সন বলে যে এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে না, আমরা অ্যাভয়েডও করছি না যে এটা তো আমাদের ঘাতক তো ওখানে আছে। সো এগুলো সবকিছু যখন একই সূত্রে মিলে যায় এবং পরবর্তীতে যখন প্রধান উপদেষ্টাও ক্রাইসিস গ্রুপকে এই বক্তব্যটা দেন, তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাসনাতের এটা হয়তো একটা ব্রাস্ট হয়েছে, তখন সেটা বলে দিয়েছে এবং একটা সাহসের সাথে এটা বলেছে এবং পরবর্তীতে কিন্তু অনেকে মনে করেছেন যে না, তার এভাবে বলা উচিত হয় না। এখানে কিন্তু আরেকটা সাইডও আছেন, ওরা হয়তো একটু অপরিপক্ক বা একটু দু রকমের না, দুজনের হয়তো টোনিংটা আলাদা, হ্যাঁ, বাট কথা কিন্তু একই। হ্যাঁ, দুজনের হয়তো টোনিংটা আলাদা, মূল ঘটনাটা একই। এবং এখানে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে সেনাপ্রধানও কিন্তু অনেক অভিজ্ঞ একটা মানুষ, ওনার দীর্ঘদিনের কিন্তু একটা কর্মজীবন এবং উনি অনেক রাষ্ট্রীয় এরকম পালা
পালাবদল দেখেছে সরকারের, ওনারও কিন্তু কোন অফিসিয়াল ডেকোরামে উনি এরকম বসলেন এবং উনি আইএসপিআর এর মাধ্যমে ওনার অবস্থান ক্লিয়ার না করে কনফিডেন্টলি উনি যে একটা অনলাইন পোর্টালকে ওনার বক্তব্য দিলেন, এই জায়গাতেও কিন্তু প্রশ্নটা আছে। এবং আমি যেটা মনে করি নিউজ বলেছে যে সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু আমরা আইএসপিআর এর মাধ্যমে আশা করি। আরেকটা কথা আমি এক লাইনে এখানে বলতে চাই যে এই পুরো ঘটনাটার মধ্যে কিন্তু একটা পজিটিভ দিক আছে এবং আমরা সেটাই কিন্তু আলোচনা করছি গত দুদিন ধরে। পজিটিভ দিকটা হচ্ছে যে এই জিনিসগুলো খুব দ্রুত হচ্ছে, যে এই ঘটনা মানে আমাদের পার্টি কিন্তু এখন আতুর ঘর থেকে বের হয় না, 1 মাসও হয় নাই, এবং এত অল্প সময়ের মধ্যে আমরা যে এইসব বড় বড় ঘটনার সম্মুখীন হচ্ছে এবং জনগণের রিপারকেশনটা দেখছি, জনগণের সমালোচনাটা দেখছি, অনেক বড় একটা লেসন যে আমরা অনেক আগে এটা কিন্তু কারেকশন করার আমরা একটা সুযোগ পাচ্ছি। পাপিয়াপা আপনার কাছ থেকে এই বিষয়ে একটু শুনতে চাইবো, এটা নিয়ে আলোচনা গত কয়েকদিন ধরে হচ্ছে। যে আন্দোলন করতে গেলেই যে একবার সবসময় এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, রাজনৈতিক সংগঠন করে একবার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ নিতে হবে, এই ধরনের মনোবৃত্তি এবং এই ধরনের প্রত্যাশা আমি পোষণ করি না। 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছি, আন্দোলন করার পর বিএনপি যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় গেল, একটা মাত্র ছাত্র দলের এমপি, সেটা আমানুল্লাহ আমান, আর যুব দলের একমাত্র গয়েশ্বরচন্দ্র রায়কে টেকনোক্র্যাট, আর মির্জা আব্বাস যুব দলের সভাপতি হিসেবে নির্বাচিত প্রতিনিধি হয়েছে তখন। আর আমাদের কোনো খবরই নেই, বলছে ডাকসু বিপি আর জিএস হয়ে আসো তারপর সংরক্ষিত। যত কথা বলেন এখানে ম্যাচুরিটির একটা ব্যাপার অবশ্যই আছে। এই যে একটা যে বিষয়টা যে সেনা ইয়ের সাথে কথা বলতে, যে জেনারেলের সাথে কথা বলতে তাদের ভিতরে যে বিভক্তি, আমার কথা হচ্ছে সত্যি যদি উনি বলে থাকে তাহলে প্রকাশ করা কোনো দ্বিধাদ্বন্দ্বের বিষয় নাই এবং সৎ সাহসভাবে প্রকাশ করেছে। কিন্তু যখন একটা বক্তব্যকে এইরকম ভাবনা, এইরকম ভাব, এইরকম যখন হবে করা উচিত কিনা সেটা নিয়েও কিন্তু তাদের সাথে করাটা উচিত কিনা এটা আগে চিন্তা করতে হবে, যে তাদেরকে নিয়ে এই কথাগুলো যে বললো সেটাও কি যথোপযুক্ত জায়গায় এই কথাটা বলাটাও কি ঠিক হলো? প্রথমে জেনেছিলাম যে তাদেরকে ডেকেছে, পরে জানা গেল তারা গিয়েছে। আর একটা জিনিস স্পষ্ট করে আমি বলতে চাই, আন্দোলন শুধুমাত্র ওই জুলাই আর আগস্টেই আন্দোলন একবারে শুরু হলো আর শেষ হয়ে গেল, এটা কিন্তু না। উনি বললেন যে নাহিদ ইসলাম কি বক্তৃতা দিচ্ছে, দেওয়ালের কি লেখনী হয়েছে, এই 2 মাসের দেওয়াল লিখন নিয়ে শেখ হাসিনা উৎখাত কিন্তু হয়নি। শেখ হাসিনার যে অপকর্ম একবারে 8 সালে নির্বাচন থেকে শুরু করে 24 সাল পর্যন্ত, এই যে গুণ খুম অপহরণ এবং একটা রাজনীতির অপসংস্কৃতি এবং রাজনীতি বিমুখ যে একটা ব্যাপার এবং সকল বাহিনীকে ব্যক্তিগতভাবে স্বার্থ হাসিলের জন্য যাচ্ছে তাই জঘন্যভাবে যে ব্যবহারটা করে রাষ্ট্রীয় কাঠামোকে খাদের কিনারে নিজে দাঁড় করালো, এর জন্য একবার ওই সমঝোতা নির্বাচন 8 থেকে 24 পর্যন্ত কত মানুষ আত্মহত্যা দিছে, কত মানুষের খবর আজও মানুষের কাছে নাই। কিন্তু সেই 16 বছরে তো সরানো যায় না, সরানো যায় নাই। কিন্তু আপনি যখন একটা অর্জন এই করে ফেললেন, তার মানে ওই 2 মাসের অর্জন কিন্তু এটা না, এটা 8 সাল থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবেই একটা অর্জন। হ্যাঁ, এখানে আসতে পারেন তখন সামরিক বাহিনী যারা ছিলেন তারা একটা নিরপেক্ষ ভূমিকা রাখতে সক্ষম হয়নি, ইনারা সক্ষম হয়েছে, বিধায় লক্ষ্যে পৌঁছানোটা খুব সুবিধা হয়েছে। কিন্তু 2 মাসের ক্ষেত্রটা প্রস্তুত হয়েছে 16 বছরে, শেষ 2 মাসে একবারে সবকিছু হয়ে গেছে। যে 2 মাসের রাষ্ট্রীয় সব দায় দায়িত্ব এই বর্তমান সরকার এবং এই ছাত্র প্রতিনিধিদের, এইটা যদি আমি বিশ্বাস করতে যাই 15 বছর আন্দোলন বৃথা হবে, আত্মহত্যা বৃথা হবে, আত্মত্যাগ বৃথা হবে, অপহৃত মানুষ এখনো পায় নাই, এটা তাহলে অসত্যে রূপান্তরিত হবে। আয়না ঘরে যারা 12 বছর থেকে ছিল তাদের কষ্ট দুঃখ, তাদের এগুলোকে তাহলে সম্মান করা হবে না। এটা হচ্ছে আমার 15 বছর 7 মাস যেমন সত্য, এই 36 দিনও সত্য, দুটো মিলিয়েই তারপরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করে এর পরিপূরক, এর বিকল্প কোনো ভাবনা কারোর মধ্যেই যাতে না আসে। তরুণ প্রজন্মই বলেন, আগামী দিনের ভবিষ্যৎই বলেন, আর অদূর ভবিষ্যতে কারোর ভিতরে যাতে না আসে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সার্বভৌমত্বের চেতনা, আমাদের স্বাধিকার এবং আমাদের স্বাধীনতা। শেষ করতে হবে আপা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকে। যারা দেখছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। শুভরাত্রি।